আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। খালেদা জিয়ার কবর জিয়ারতে সর্বস্তরের মানুষ, মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত। আজও চলছে গুলশানের শোক বইয়ে স্বাক্ষর। দেশত্ব এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। ম্যাডাম যে ঐক্যের জায়গাটা পাটাতন যেটা তৈরি করে দিয়েছে, তার উপর দাঁড়িয়ে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করি। নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। ইসি সহ রিটার্নিং কর্মকর্তাদের ব্যস্ততা, কাগজপত্রে অসঙ্গতি থাকায় অনেকের প্রার্থিতা বাতিল। বিভিন্ন দাবিতে মোবাইল ফোন ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা, বিটিআরসি ভবন ভাঙচুর, বেশ কয়েকজন আটক। আমদানি শুল্ক 18% কমালো সরকার। রাজধানীর ভাটারায় প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের ধাক্কা, শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যা। মব সন্ত্রাস দায়ী বলছে পরিবার। হয়তো এমন কারোর সঙ্গে দেখা হয়েছে, তার সঙ্গে, কারণ আমরা তো কেউ ছিলাম না, তার সঙ্গে পূর্বের জের ছিল হয়তোবা, তার সঙ্গে অনেক ছেলে পেলে ছিল, সামনের পর পেয়ে গেছে, এই রকম বেধড়ক মারধর করছে। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। 15 জানুয়ারির মধ্যে 100% ছাত্রছাত্রীর হাতে বই পৌঁছানোর আশাবাদ। বইগুলো দেখেছি, বইয়ের মান খুব ভালো। বাংলার দোয়েল পাখি, এটা গল্প টাইপের, এটা অনেক পছন্দ হয়েছে। 6টা বই অ্যান্ড প্রত্যেকটাই খুব সুন্দর লাগতেছে আমার কাছে। নিম্নমান ও নকশা ত্রুটিতে খুলে পড়েছিল মেট্রো রেলের বিয়ারিং ব্যান্ড। তদন্ত কমিটির রিপোর্ট মেলেনি নাশকতার কোনো আলামত। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন সাধারণ মানুষ। তার প্রতি শ্রদ্ধা জানাতে আজ বিভিন্ন স্থান থেকে জিয়া উদ্যানের সমাধিস্থলে আসেন অনেকে। কোরআন খতমের পাশাপাশি মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান গুনাহ মাফের। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আপসহীন নেত্রীর আদর্শ ধরে রাখার তাগিদ দেন নেতাকর্মী, সাধারণ মানুষ সবাই। বেলা 12টার দিকে মূল পথ খুলে দিলে জিয়া উদ্যানে প্রবেশ করেন তারা। পায়ে পা মিলিয়ে যে মানুষগুলো এসেছেন জিয়া উদ্যানে, তাদের বেশিরভাগই রাজনীতি থেকে অনেকটা দূরে। খুব কাছ থেকে খালেদা জিয়াকে দেখেছেন এমন মানুষও হাতে গোনা। তবুও মানুষ আসছে নীরবে, শ্রদ্ধা জানিয়ে আবার ফিরছেন চেনা গন্তব্যে। দীর্ঘ আন্দোলন সংগ্রাম যিনি আজকে একটা ক্যারিসমেটিক জননন্দিত নেত্রী, এই মহাদেশে এমন নেত্রী আর হয় নাই। আল্লাহর কাছে একটা জিনিসই চাই যে আল্লাহ অনেক ধৈর্য এই মহিলারা দিছে, আমাদের ভিতরে যেন ওনার ধৈর্য দিয়ে দেয়। উনি ছেলে মেয়ে নিয়ে, হাজব্যান্ড নিয়ে বহুত ত্যাগ স্বীকার করছে এই বাংলাদেশ থেকে। দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, এই স্লোগানটা ওনার মুখ থেকে এসেছেন। আমরা জানি না এই ধরনের একজন নেত্রী আমরা পাবো কিনা, জানি না। দেশপ্রেমিক পরিবার, বন্ধু বান্ধব নিয়ে আসছেন অনেকে। কেউ কেউ দুদিন ধরে ঢাকায়, শুধু একবার কাছ থেকে শ্রদ্ধা জানানোর আশায়। পঞ্চগড় থেকে চট্টগ্রাম, খুলনা থেকে সিলেট, কোথা থেকে আসেনি মানুষ। একটি সমৃদ্ধ দেশ গড়তে যে জনপদে মাইলের পর মাইল ছুটেছেন খালেদা জিয়া, তার রুহের মাগফিরাত কামনায় দলমতের ঊর্ধ্বে উঠে আসছেন সেই জনপদের মানুষ। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে শায়িত তাঁর স্ত্রী এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সমাধি সৌধের ভেতরে কোরআন খতম করেছেন একদল মানুষ। পাশেই রাখা খালেদা জিয়ার কফিন ঘিরেও মানুষের অসীম কৌতূহল। কেউ দেখছেন, কেউ ছবি তুলে করছেন সংরক্ষণ। তাকে অত্যাধিক ভালোবাসছি, তার মতো আপসের নেত্রী হয় না। এই জন্য কালকে আসতে পারি না, এই জন্য মনে হয় আজকে কবরটা জিয়ারত করে আসি, একটু তাই আসলাম। আমরা খুবই মর্মাহত এবং উনার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। কালকে দেখতে পারি না কি হয়েছে, আজকে যে ওনার খবর আসতে পারছে সেটাই আসলে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। কাকডাকা ভোর থেকেই কবর জিয়ারতের অপেক্ষায় ছিল দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। অনুমতি না মেলায় অনেকেই মূল সড়ক থেকে ফিরে যান। সমাধি উন্মুক্ত করার খানিক আগে জিয়ারত করতে যান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি, তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। যখন আমি যা চেয়েছি নির্দ্বিধায় তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন। আমি বলছি যেটা করার জন্য আপনারা দেখেছেন যে র্যাব গঠনের ব্যাপারে
এবং র্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে একদিনের জন্য 1 ঘন্টার জন্য আমরা ব্যবহার করি না। বেলা যত গড়িয়েছে মানুষের স্রোত বড় হয়েছে সমাধি অভিমুখে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। তারেক রহমানের নেতৃত্বেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র আরও সুসংহত হবে বলে মানুষ প্রত্যাশা করে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর উপলক্ষে কথা বলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় শোক বাক্য লিখেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শোক বইতে স্বাক্ষর করেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম ও ব্যবসায়ী নেতারা। শেষ দিনে স্বাক্ষরের মিছিলে ছিলেন যুক্তরাষ্ট্র, তুরস্ক সহ বিভিন্ন দেশের কূটনৈতিক ও রাজনৈতিক দলের নেতারাও। খালেদা জিয়ার প্রয়াণে শোকার্ত শূন্যতায় বাংলাদেশ। শুনশান নীরবতা বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে। এই কার্যালয় সাক্ষী খালেদা জিয়ার অজস্র সংগ্রাম, সংকট আর সাফল্যের। রাষ্ট্রীয় শোকের সাথে বিএনপিও পালন করছে কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন সহ সপ্তাহব্যাপী শোক কর্মসূচি। এই শোক শক্তিতে পরিণত করতে চায় বিএনপি। খালেদা জিয়ার বিদায়ে জনতার মহাসমুদ্রে সশ্রদ্ধ সালাম বিএনপিকে আরও দায়িত্বশীল ও শক্তিশালী করবে বলে প্রত্যাশা নেতাদের। স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন, রক্ষা করার জন্য কাজ করবেন, তাকে সুসংগত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। এটাই মানুষের প্রত্যাশা। শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শোককে, শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই। যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, সেজন্য আইনের ভিত্তিতে জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে তার কোনো লিগ্যাল এন্টিটি নাই। সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। যেহেতু আমাদের বিকল্প প্রার্থী সেখানে দেয়া আছে, তাদেরটা বাছাইতে যদি টিকে তাহলে তারাই প্রার্থী হবে, এটাই আইন। গুলশানে বিএনপি কার্যালয়ে শেষ দিনও শোক বইতে স্বাক্ষর করতে আসেন কত শত মানুষ। এসেছিলেন যুক্তরাষ্ট্র, ইরান, তুরস্ক সহ কয়েকটি দেশের প্রতিনিধি। সমবেদনা জানানোর মিছিলে ছিলেন ব্যবসায়ী, ভিন্নমত আর দলের রাজনৈতিক নেতারাও। বিকেলে কার্যালয়ে আসেন খালেদা জিয়ার সন্তান তারেক রহমান। সেখানে তার সাথে সাক্ষাৎ করেন ডাকসু ভিপি ও ছাত্র শিবির নেতৃবৃন্দ। কিভাবে কর্মসংস্থান হতে পারে, এবং উনি প্রথম প্রধানমন্ত্রী যিনি ভ্যাট ইম্পোজ করলেন। আজকে দেশের জাতীয় রাজস্ব আয়ের প্রধান উৎসই হচ্ছে কিন্তু ভ্যাট। মিথ্যা একটি মামলায় তিনি দীর্ঘদিন কারাবাসে ছিলেন, তবে কখনোই তিনি কোনো দলের প্রতি বা কোনো ব্যক্তির প্রতি ব্যক্তিগত রাগ, ক্ষোভ, আক্রোশ দেখেননি। যে রাজনীতি শহীদ জিয়া এবং বেগম জিয়া আমাদেরকে দেখিয়েছেন, সেই রাজনীতি বিনির্মাণ করাই হচ্ছে আমাদের আগামীর বাংলাদেশের রাজনীতি। সন্ধ্যায় শোক বইয়ে স্বাক্ষর করেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকে শোক সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানান তিনি। কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, আগামীতে দেশের স্বার্থে একসাথে কাজ করবে বিএনপি জামাত। সুন্দর দেশ গড়তে মিলেমিশে কাজ করতে অঙ্গীকারবদ্ধ জামাত। ম্যাডাম যে ঐক্যের জায়গাটা পাটাতন যেটা তৈরি করে দিয়ে গেছে, তার উপর দাঁড়িয়ে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি। প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। শোক বইতে স্বাক্ষর করতে আসেন যমুনা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সালমা ইসলাম। তাকে কার্যালয়ে স্বাগত জানান বিএনপি নেতা ও বাফুফের চেয়ারম্যান তাবিদ আওয়াল। বিএনপি নেতাদের সমবেদনা জানান সালমা ইসলাম। শোক বইতে স্মৃতিচারণ করেন দেশের জন্য খালেদা জিয়ার ত্যাগ, সংগ্রাম আর অবদানের ইতিহাস। স্টেপ বাই স্টেপ ওনাকে অনেক কষ্ট, অনেক পদক্ষেপ ওনাকে নিতে হয়েছে, কিন্তু উনি পিছু পান হননি, উনি সামনের দিকে এগিয়েছেন। শুধু একমাত্র তিনি আপোষহীন ছিলেন। আমাদের দোয়া ছাড়া আর ওনার দিক নির্দেশনা ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। উনি থাকলে কত ভালো হতো, আরও বেশি এই দেশ পেত। তো আমি মনে করি ওনার আদর্শকে সামনে রেখে আমরা এগিয়ে যাব প্রত্যেকে। মানুষের এত ভালোবাসা, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান খালেদা জিয়ার প্রাপ্য ছিল বলে মনে করেন আগতরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন কমাবে কিনা সময় তা বলে দেবে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে এই সফরকে কূটনৈতিক বা রাজনৈতিক দৃষ্টিতে না দেখারও পরামর্শ তার। বলছেন, প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইতিবাচক ভাবমূর্তির কারণেই তাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন দক্ষিণ এশিয়ার নেতারা। একে ইতিবাচক শিষ্টাচার বলেই মনে করেন উপদেষ্টা।
এদিকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান ভারত সবসময় মনে রাখবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কেড়েছে পুরো বিশ্বেরই। দলমত ভুলে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ। শ্রদ্ধা জানানোর এই মিছিলে ছিলেন বাংলাদেশের উন্নয়ন অংশীদাররাও। সংক্ষিপ্ত সময়ের মধ্যেই ঢাকায় এসেছিলেন পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সহ এই অঞ্চলের বিভিন্ন দেশের নেতারা। এটাকে ওই ঠিক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, তারপরে আপনার রাজনীতি, সেই দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত হবে। তার মৃত্যুতে এবং তার যে অন্ত্যেষ্টিক্রিয়ায় সবাই প্রতিনিধিত্ব করবেন, অংশগ্রহণ করবেন, এটাই স্বাভাবিক এবং আমরা এটাকে সেভাবেই দেখি। আমি মনে করি যে এটা একটা অবশ্যই একটা পজিটিভ জেস্টার সবার পক্ষ থেকেই যে এসছেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন। বিশেষ করে ঢাকা দিল্লি সম্পর্কের চরম টানাপোড়েনে ভারতীয় প্রধানমন্ত্রীর শোক বার্তা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের ঢাকা সফর নিয়ে নানা আলোচনা। প্রয়াত বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার সাথে কথা হয়েছে সরকারের আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। যদিও প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয়নি জয়শঙ্করের। তার সাথে আমার যেটুকু কথাবার্তা হয়েছিল সেটাতে আসলে রাজনীতি ছিল না, একেবারে নিতান্তই এই অকেশন উপলক্ষে এবং অন্য সবার সামনেই। কাজে এখানে দ্বিপাক্ষিক বিষয় কোনো কিছু নিয়ে আমরা কথাবার্তা বলিনি। দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য ও তার কাছে নরেন্দ্র মোদীর শোকবার্তা হস্তান্তর ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন কাটানোর ইঙ্গিত কিনা তার অবশ্য জবাব দেননি তৌহিদ হোসেন। এটার উত্তর আপনাদেরকে আগামীতে খুঁজতে হবে, আগামী দিনগুলিতে আপনারা দেখবেন যে কিরকম। বৃহস্পতিবার দিল্লির বাংলাদেশ হাইকমিশনে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে যান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রভাবশালী এই বিজেপি নেতা এ সময় শোক বইতে ঢাকা দিল্লি সম্পর্ক জোরদারে বেগম জিয়ার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে। সকালে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়। পরে খুলনা 1 আসনে 3 জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন 2 জন, যাদের 1% ভোটারের স্বাক্ষরে গড়মিল পাওয়া গেছে। এছাড়া আরেক প্রার্থী গণ অধিকার পরিষদের জিএম রকুনুজ্জামানের প্রস্তাবকারী অন্য এলাকার ভোটার হওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। আসনটিতে 10 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা আসম জমশেদ খন্দকার। নাটোরের 4টি আসনের বিপরীতে নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। 35 প্রার্থীর মধ্যে 5 জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অপেক্ষমান রাখা হয়েছে 7 জনের মনোনয়নপত্র। এর আগে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জেলার 39 জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। নরসিংদী 2 এবং 4 নং সংসদীয় আসনে বাদ পড়ছেন 4 জন প্রার্থী। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, জেলার 5টি আসনের মধ্যে 2টি আসনে কার্যবিধি অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। আবেদনপত্রের শর্ত পূরণ না হওয়ায় 4 জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা হয়েছে। তবে তারা আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এদিকে ভোলা 2 আসনে যাচাই বাছাই শেষে 9 প্রার্থীর মধ্যে 2 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ডক্টর শামীম রহমান এই ঘোষণা দেন। জানান, 1% ভোটার সমর্থন থেকে 10 জনকে দৈব চয়ন করে সঠিক তথ্য না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মহিবুল্লাহ খোকন এবং তাসলিমা বেগমের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া আবেদনে ত্রুটি থাকায় পটুয়াখালী 1 আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাগির হোসেন মঞ্জু, পটুয়াখালী 2 আসনে গণ অধিকার পরিষদের হাবিবুর রহমান এবং খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আইয়ুবের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা প্রত্যেকেই আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন।
চট্টগ্রামে শুরু হয়েছে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। প্রথম দিনে চট্টগ্রাম 11 আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ 8 জনের প্রার্থিতা বৈধ ঘোষিত হয়েছে। বাতিল হয়েছে গণ অধিকার পরিষদের প্রার্থী সহ 4 জনের। রাঙামাটিতেও 2 জনের প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে রয়েছে আপিলের সুযোগ। দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে বন্দর পতেঙ্গা নিয়ে গঠিত চট্টগ্রাম 11 আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়। প্রার্থীদের পক্ষে তাদের প্রতিনিধি, প্রস্তাবকারী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে দু একটি অভিযোগ পেলেও কারো আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মেলেনি। সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে কোনো ছাড় নয় বলে হুঁশিয়ারি দেন কর্মকর্তারা। সুন্দর করে আইন কানুন আপনাদেরকে বুঝায় দেওয়ার পরও যদি কেউ আপনাদের এই আচরণবিধি লঙ্ঘনের চেষ্টা করে, আমাদের সরকারি যে নিয়ম কানুন আছে নির্বাচন পরিচালনার, সেটার ব্যত্যয় হয়, তাহলে আমরা কিন্তু কঠোর হতে বাধ্য হব। পার্বত্য জেলার রাঙ্গামাটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র দাখিল করা 8 প্রার্থীর মধ্যে 6 জনের মনোনয়নপত্র বৈধ হয়। কাগজপত্রের অসঙ্গতি থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জসিমউদ্দিনের প্রার্থিতা স্থগিত এবং পর্যাপ্ত ভোটারের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার প্রার্থিতা বাতিল করা হয়। 6টি আমরা গ্রহণ করেছি মনোনয়নপত্র আর 1টি বাতিল করেছি। একটির সিদ্ধান্ত এখনো বিবেচনাধীন আছে, সেটা আমরা আজকে বিকাল 5টার মধ্যে সিদ্ধান্ত দিতে পারবো। রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আমরা আপিল করব, আশা করি এবং সফল হব। বান্দরবানে মনোনয়নপত্র দাখিল করা 5 জন প্রার্থীর সবার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এরা হলেন বিএনপির প্রার্থী সাচিপ্রু জেরি, জাতীয় পার্টির আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ, এনসিপির আবু সাইদ শাহ সুজাউদ্দিন, জামায়াত ইসলামীর আবুল কালাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল কালাম আজাদ। যাচাই বাছাই চলবে 4 জানুয়ারি পর্যন্ত। আপিল করা যাবে 9 জানুয়ারি পর্যন্ত। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। জাতীয় নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করবে অন্তর্বর্তী সরকার, সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ক্যাবিনেট সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান, কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়া এই মনোনয়নপত্র দাখিল হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। প্রেস সচিব আরও জানান, আজকের বৈঠকে মোবাইল ফোন আমদানি শুল্ক 18.37% কমানো হয়েছে। 2026 সালে বছরের প্রথম দিনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রেস উইং। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নির্বাচন, তামাক, জাতীয় নগর নীতি সহ বৈঠকে আলোচিত বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেন। জাতীয় নগর নীতি 2025-এর খসড়া অনুমোদন হয়েছে। শফিকুল আলম জানান, মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানো হয়েছে। আগে আমদানি শুল্ক ছিল 61.80%, এখন তা কমিয়ে 43.43% করা হয়েছে। আপনি মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমানো হয়েছে, সেটা আগে ছিল 25% কাস্টম ডিউটি, এখন দিতে হবে 10%। এরপরে আশা করা হচ্ছে যে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও বেশি ব্যাপকতা পাবে, আরও অনেকে ইন্টারেস্টেড হবেন বাংলাদেশে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং করতে। অন্তর্বর্তী সরকার সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপহার দেবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এর জন্য যা যা প্রয়োজন সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ইলেকশনের খুব কাছে, তো এখন আর এই যে আগে যে প্রস্তাবটা এসছিল যে এনআইডি সেপারেট একটা এনআইডির জন্য অধ্যাদেশ, সেটাকে রহিতকরণ করা হয়েছে। ইন্টারিম গভর্নমেন্ট একটা ভালো নির্বাচন অর্গানাইজ করতে পারবে, পার্টিসিপেটরি, ক্রেডিবল, ইনক্লুসিভ, আপনি ফেস্টিভ সবই। শুধুমাত্র তো পার্লামেন্টারি ইলেকশন না, গণভোটেও সেটা, এবং আমরা মনে করছি যে খুবই রেকর্ড পরিমাণ টার্ন আউট থাকবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই ইতোমধ্যে নির্বাচনের মনোনয়নপত্র দাখিল হয়েছে। নমিনেশন ফাইলিং নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ধরনের কোথাও বিশৃঙ্খলা আমরা দেখি নাই, কোনো ক্ল্যাশ, কোনো ভায়োলেন্স দেখি নাই। হ্যাঁ, এবং নমিনেশন যে খুব কম পড়েছে তাও না, প্রতি কনস্টিটিউয়েন্সি অনুযায়ী গড়ে
8 জনেরও বেশি পার্টিসিপেন্ট ক্যান্ডিডেট আছেন। তামাকের কারণে প্রতি বছর 1,30,000 মানুষ মারা যায়। তাই তামাকের ব্যবহার কমাতে সরকার আইন তৈরি করেছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আশা করা হচ্ছে যে বাংলাদেশে তামাক এবং তামাকজাত দ্রব্য ব্যবহার অনেকাংশে কমে আসবে। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক ও শিশু পার্কের 100 মিটারের মধ্যে তামাক বিক্রয় নিষিদ্ধ। এ সময় রায়ের বাজারে অজ্ঞাত জুলাই যোদ্ধাদের সমাধি থেকে 8 জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানান শফিকুল আলম। যারা জুলাই যোদ্ধা আছেন তাদেরকে সমাহিত করা হয়েছিল, তাদের 8 জনকে আইডেন্টিফাই করা হয়েছে সোফার। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। এদিকে এনইআইআর বাস্তবায়ন পিছিয়ে দেয়া এবং মোবাইল ফোন আমদানিতে সরকার ঘোষিত শুল্ক হার প্রত্যাখ্যান করে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ভবনে হামলা চালিয়েছে কিছু মোবাইল ফোন ব্যবসায়ী। বিকেল 4টায় সংঘবদ্ধ হয়ে হামলা চালান তারা। এ সময় আগারগাঁওয়ে অবস্থিত বিটিআরসি ভবনের মসজিদ এবং ভবনের সামনের অংশের কাঁচ ভেঙে ফেলা হয়। বিটিআরসির কর্মকর্তারা জানান, আজ থেকে পূর্ব ঘোষিত এনইআইআর বাস্তবায়ন হওয়ায় অবৈধ মোবাইল ব্যবসায়ীরা এই হামলা চালাতে পারে। এর আগে এনইআইআর স্থগিতের দাবিতে বিটিআরসির বাইরে বিক্ষোভ করে মোবাইল ব্যবসায়ীরা। প্রশাসনিক এলাকায় এমন হামলা হলেও শুরুতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক কোনো উপস্থিতি দেখা যায়নি। প্রায় 30 মিনিট পর ঘটনাস্থল থেকে 26 জনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার এনইআইআর নীতিমালায় সংশোধনের দাবিতে গত 7 ডিসেম্বরেও বিটিআরসির সামনে অবরোধ করেছিল মোবাইল বিজনেস কমিউনিটি। তখন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হলেও এবার সেখানে সহিংস হামলা চালানো হলো। যখন দেখি যে তারা অনেক ক্ষয়ক্ষতি করে ফেলেছে, কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেবে, তো আমরা আমাদের মতো করে অভিযান করি এবং বিভিন্ন এলাকায় তারা ছড়ায় ছিটায় ছিল, সেখান থেকে আমরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়ে। প্রাইভেট কার চালানোর সময় মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগার জেরে এক শিক্ষানবিশ আইনজীবীকে পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাতে রাজধানীর ভাটারা থানা এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা বলছেন, এই মৃত্যুর কারণ মব সন্ত্রাস। জড়িতদের গ্রেপ্তারে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাত 10টার কিছু পরে রাজধানীর ভাটারায় আবাসিক এলাকায় বন্ধুর প্রাইভেট কার চালাচ্ছিলেন শিক্ষানবিশ আইনজীবী নাইম কিবরিয়া। অভিযোগ উঠেছে, এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী ও স্থানীয় কিছু যুবক নাইমকে মারধর করে। এক পর্যায়ে তাকে রাস্তার উপর অজ্ঞান অবস্থায় ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা নাইমের ফোন থেকে তার স্বজনদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। নিহতের স্বজনদের দাবি, মব সন্ত্রাসের শিকার হয়ে মারা গেছেন নাইম। তিনি যে প্রাইভেট কারটি চালাচ্ছিলেন সেটিও ভাঙচুর করেছে হামলাকারীরা। এখানে এমন কোনো শত্রু তার চেনা জানা নাই যে তাকে এভাবে মেরে ফেলবে। তাকে এই সাইড দিয়ে যে আঘাতগুলো করা হয়েছে, এগুলো 100% মেরে ফেলা দেওয়ার জন্য আঘাতগুলো করা হয়েছে। বাদবাকি পোস্টমর্টেম রিপোর্টে আসবে। এই জন্য আমরা ভাবছি যে সে মপের শিকার হয়েছে। গতকালকে 31 ছিল, সবাই তো বন্ধুবান্ধব নিয়ে ঘুরছে, কিন্তু আমার ভাই একা ঘুরছে। হয়তো এমন কারোর সঙ্গে দেখা হয়েছে তার সঙ্গে, কারণ আমরা তো কেউ ছিলাম না, তার সঙ্গে পূর্বের জের ছিল হয়তো, বা তার সঙ্গে অনেক ছেলে পেলে ছিল, সামনের পর পেয়ে গেছে, এইরকম বেধড়ক মারধর করছে। এটা হতে পারে আমরা ভাবছি। পুলিশ বলছে, নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম পাওয়া গেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে। যিনি মারা গেছেন উনি একটা প্রাইভেট কার ড্রাইভ করতেছিল। ড্রাইভ করতে যা একটা মোটরসাইকেলকে ধাক্কা দিছে। মোটরসাইকেলের অজ্ঞাতনামা আরোহীরা তাকে গাড়ি থেকে নামায় মারধর করছে। মারধরের ফলে মারা গেছে তাদের অভিযোগ। সিসি ক্যামেরা ফুটেজ চেয়েছি এবং প্রাথমিক সাক্ষ্য প্রমাণে মনে হয়েছে যে প্রাইভেট গাড়ির সাথে মোটরসাইকেল একটা টক্কর লেগেছিল। সিসি ক্যামেরা ফুটেজটা পাওয়া গেলে আমরা মৃত্যুর কারণ সম্পর্কে জেনে তারপরে জড়িত আসামিদের গ্রেপ্তার করব। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বৃহস্পতিবার ভাটারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। স্কুলগামীদের কাছে নতুন বছরের শুরুটা হলো নতুন বইয়ের গন্ধ নিয়ে। প্রাথমিকের শতভাগ বই এর মধ্যে হাতে পেয়েছে শিক্ষার্থীরা। তবে মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের বইয়ের ঘাটতি 30 থেকে 40%। ফলে নতুন বছরে বই হাতে পায়নি সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। তবে 15 জানুয়ারির মধ্যে সব চাহিদা পূরণ সম্ভব, দাবি শিক্ষা মন্ত্রণালয়ের।
স্কুলগামী ছোট্ট শিশুদের কাছে নতুন বছর মানেই নতুন বইয়ের গন্ধ। 3 দিনের রাষ্ট্রীয় শোক পালিত হওয়ায় বই উৎসব নেই কোথাও। তবু বছরের প্রথম দিনেই চকচকে বই হাতে উল্লাসের সীমা নেই শিশু কিশোরদের। নতুন বইয়ের ঝকঝকে পাতাগুলো উল্টে পাল্টে পছন্দের গল্প আর অধ্যায়গুলো দেখে নেয় প্রাথমিকের কোমলমতিরা। বইগুলো দেখেছি, বইয়ের মান খুব ভালো। বাংলার দোয়েল পাখি, এটা গল্প টাইপের, এটা অনেক পছন্দ হয়েছে। বই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। 6টা বই এন্ড প্রত্যেকটাই খুব সুন্দর লাগতেছে আমার কাছে। এবার বছরের শুরুতে মাধ্যমিকের বেশ কিছু বইয়ের ঘাটতি ছিল। রাজধানীর স্কুলগুলোতে প্রাথমিকের শতভাগ বই বিতরণ হলেও বেশিরভাগ বিদ্যালয়ে 7ম ও 8ম শ্রেণীর শিক্ষার্থীরা খালি হাতে ফিরেছে। তাই কিছুটা মন খারাপ তাদের। অবশ্য শিক্ষকরা বলছেন রোববারের মধ্যেই নতুন বই পাবে সবাই। বইটা যদি তাড়াতাড়ি না দেয় এর ফলে আমাদের পড়াশোনা সহ নানা ক্ষেত্রে সমস্যা হবে। টিচাররা যথেষ্ট আমাদের অনেক এক্সপিরিয়েন্সড, তারা নিশ্চয়ই বই পাওয়ার পর অনেক ভালো করে আমাদেরকে পড়ালেখায় সাহায্য করতে পারে। 7 থেকে 10 পর্যন্ত এখনো বই দেয়নি, আর যতটুকু শুনেছি যে রবিবারের মধ্যে ইনশাল্লাহ বই দিয়ে দিবে। এই বছর এখনো বই পাইনি, এটা নিয়ে তো কিছুটা মন খারাপ কাজ করতেছে। তবে শুনলাম যে রবিবার হয়তো বা বই পেতে পারে। আজকে মূলত প্রথম থেকে ষষ্ঠ ফুল সম্পূর্ণ সবগুলো বই পেয়েছে, আর নবম শ্রেণীর আংশিক বই পেয়েছে, আর বাকি যে 7 এবং 8 খুব সম্ভবত রোববারের মধ্যে চলে আসবে। এদিকে সারা দেশেই শুরু হয়েছে বই বিতরণ। প্রাইমারি স্কুলগুলোতেও আগে ভাগেই পৌঁছে গেছে শতভাগ বই। উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। অনুভূতি অনেক ভালো, নতুন বই পেয়েছি, পড়বো ভালো মতো। নতুন দিনে আমরা বই নিয়ে ভালো করে পড়াশোনা করতে পারবো। নতুন বইয়ের গন্ধ অনেক ভালো। তবে বিভিন্ন জেলায় ঘাটতি আছে মাধ্যমিক এবং মাদ্রাসার বইয়ের। বছরের প্রথম দিন সাতক্ষীরায় 512টি স্কুলে দেয়া হয়েছে মাত্র 40 ভাগ বই। বরিশালে মাধ্যমিক স্তরের বইয়ের মোট চাহিদা ছিল 69,61,930টি। এর মধ্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বুঝে পেয়েছেন 47,10,503টি বই। রাজবাড়ীতেও মাধ্যমিকের বইয়ে ছিল 30% ঘাটতি। বেশিরভাগ স্কুলেই প্রথম দিন বই পায়নি 7ম এবং 8ম শ্রেণীর শিক্ষার্থীরা। ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে এই দিনটার জন্য অপেক্ষা করে যে কবে রেজাল্ট দিবে, কবে রেজাল্টের সঙ্গে সঙ্গে বই দিবে। ক্লাস 8 আমরা এখনো তো বই পাইনি, চলছে 2-1 দিনের মধ্যে পাবো। শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাস 15 জানুয়ারির মধ্যে পাঠ্য বইয়ের শতভাগ চাহিদা পূরণ হবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। নিম্নমানের বিয়ারিং প্যাড নকশার ত্রুটির কারণে মেট্রো রেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত তদন্ত কমিটি এই কারণ জানিয়ে বলেছে এতে কোনো নাশকতা হয়নি। কমিটি বলছে দুর্ঘটনায় পতিত বিয়ারিং প্যাড নিম্নমানের ছিল। সেক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে মেট্রো রেল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে গত 26 অক্টোবর নিহত হন এক পথচারী। এ ঘটনায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি রিপোর্ট দিল প্রায় 2 মাস পর। তদন্ত রিপোর্টে বিয়ারিং প্যাড দুর্ঘটনার বিভিন্ন কারণ তুলে ধরা হয়। যে বিয়ারিং প্যাড পড়ে গিয়ে পথচারী নিহত হয়েছে তা নিম্নমানের। বিয়ারিং প্যাড ঢালু অবস্থায় বসানো ও ফার্মগেট মেট্রো রেল অংশের নকশায় ত্রুটি রয়েছে। কার্ড অ্যালাইনমেন্টের জন্য পৃথকভাবে মডেলিং ও অ্যানালাইসিস করা হয়নি। ব্যবহার করা হয়নি মাস স্প্রিং ডাম্পার সিস্টেম। এতে ভাইব্রেশন কমানো সম্ভব হতো বলে মনে করে তদন্ত কমিটি। তবে কমিটি ঘটনার সাথে নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো যোগসাজশ পায়নি। প্রাথমিক অনুসন্ধানে বিচ্যুত বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে কমিটির নিকট প্রতীয়মান হয়। তবে বিষয়টি নিশ্চিত করার জন্য দেশের বাইরের ল্যাবরেটরিতে আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। ডিজাইনটা কিছুটা ত্রুটিপূর্ণ মনে হয়েছে আমাদের কাছে এবং অতিরিক্ত কম্পনের সৃষ্টি হয়েছে, সেখান থেকে সম্ভবত বিয়ারিংটা পড়ে যাওয়ার ঘটনাটা ঘটেছে। উত্তরা থেকে মতিঝিলগামী মেট্রো রেলে 12 ক্যাটাগরির 4000-এর বেশি বিয়ারিং প্যাড রয়েছে। তদন্ত কমিটি এর মধ্যে দুর্ঘটনায় পতিত বিয়ারিং প্যাড সহ 2টি পরীক্ষা করে এর নিম্নমান পায়। এ অবস্থায় কমিটির কাছে প্রশ্ন ছিল বাকি প্যাডের মান ও ঝুঁকি নিয়ে। কমিটির প্রধান ও সেতু সচিব জানান এতে যাত্রী চলাচলে কোনো সমস্যা নেই। ঝুঁকির কথা যেটা বলছেন সেটার জন্য যেটা বলি, ইতোমধ্যে ডিএমসি এর পক্ষ থেকে কার্ভেচারে যেখানে যেখানে এটা পড়ার আশঙ্কা আছে সেখানে ব্র্যাকেট লাগানো যাতে করে এটা বিচ্যুত হতে না পারে। 2টা বিয়ারিং এর ভিত্তিতে 4000টা বিয়ারিং সম্পর্কিত মন্তব্য করা সম্ভব না। বিয়ারিং তো এক্সট্রা নাই,
বিয়ারিং এক্সট্রা থাকলে ওটা খুলে নিয়ে এটা রিপ্লেস করতে পারতো। এখন ওরা বিয়ারিং আনতেছেন। মেট্রো রেলের নিম্নমানের বিয়ারিং প্যাড নকশা ত্রুটি সহ 5টি সুপারিশ করেছে তদন্ত কমিটি। রিপোর্ট যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে দোষীদের বিরুদ্ধে। থার্ড পার্টি দ্বারা যখন এটা সেফটি অডিটের মাধ্যমে আইডেন্টিফাই করা যাবে, সেঙ্গুইন করা যাবে, তখন যে লায়াবল হবে অ্যাজ পার ল সেই ব্যবস্থা ডিএমটিসিএল অবশ্যই নেবে। কমিটির সুপারিশ অনুযায়ী যেভাবে মনিটরিং করা দরকার মনিটরিং করবে। উপদেষ্টা জানান, মেট্রো রেল কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি ও বিদেশি পরামর্শক থেকে স্থানীয় বিশেষজ্ঞদের কাছে প্রযুক্তি হস্তান্তর নিশ্চিতে চেষ্টা করছে সরকার। মেট্রো রেলের কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় আঞ্চলিক নেতাদের উপস্থিতিতেই প্রমাণ করেছে সরকার চেতনা এখনো জাগ্রত ও বহাল রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার জানাজায় অংশ নিতে আসা আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। জানাজায় অংশগ্রহণের পর পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও শ্রীলঙ্কা ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীও তার সাথে বৈঠক করেন। বৈঠকগুলোতে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ 12 ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচনের পর তিনি তার পূর্বের পেশাগত ভূমিকায় ফিরে যাবেন বলেও জানান ডক্টর ইউনূস। স্বাভাবিক লেনদেনে শুরু করেছে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক। জমানো টাকা উত্তোলন করতে পারছেন গ্রাহকরা। প্রাথমিকভাবে সঞ্চয় এবং চলতি হিসেবের বিপরীতে সর্বোচ্চ 2 লাখ টাকা দেওয়া হচ্ছে। তবে কেউ কেউ অভিযোগ করেছেন ঘোষণা অনুযায়ী টাকা তুলতে পারেননি। ব্যাংকাররা জানিয়েছেন টাকা দেওয়া শুরু হয়েছে, আজকে যারা পাননি রোববার তারাও টাকা পাবেন। আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে দুর্বল 5 ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক। নতুন ব্যানার লাগানো হয়েছে প্রায় প্রতিটি শাখায়। আগেই ব্যাংক রেজুলেশন স্কিমের অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকের হিসাব স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর হয়েছে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে। শুরু হয়েছে স্বাভাবিক লেনদেন। এর অংশ হিসেবে গ্রাহকের আমানত ফেরত দিতে শুরু করেছে ব্যাংক। দীর্ঘদিন পর জমানো টাকা ফেরত পেয়ে খুশি গ্রাহকরা। যদিও ঘোষণা অনুযায়ী টাকা না পাওয়ার অভিযোগ ছিল অনেকের। বাংলাদেশ ব্যাংক যেভাবে গাইডলাইন দিছে বা সরকার যেভাবে গাইডলাইন দিছে সেভাবে তারা টাকাটা দিচ্ছে, কিন্তু টাকাটা আরো স্মুথলি দিলে ভালো হয়। নভেম্বরে কিছু নিয়ে থাকলো ওটার সাথে মিলাইয়া মাইনাস করে তো 2 লাখ দিতেছে আর কি। দীর্ঘদিন পর টাকা পাইছি, খুব ভালো লাগছে আমার। এভাবে যদি লেনদেন হয় তাহলে মনে করেন সবারই ভালো হবে। আজকেও দেয় না, দেখলো তো আমি দেখেন 5,000 টাকা তুলতে পারছি মাত্র সপ্তাহে 5,000 টাকা। কয়েকদিন যাবত এসে 5,000 টাকা করে নিয়ে যাচ্ছি। ব্যাংকাররা জানিয়েছেন সব ধরনের লেনদেন শুরু করেছেন তারা। প্রাথমিকভাবে 2 লাখ টাকা দেওয়া হচ্ছে গ্রাহকদের, বাকি টাকাও পরিশোধ করা হবে পর্যায়ক্রমে। প্রজ্ঞাপন অনুযায়ী আমরা আমাদের গ্রাহকদের যারা বিশেষ করে চলতি হিসাব এবং সঞ্চয় হিসাব, সেই সাথে এবং অন্যান্য যে ব্যাংক রেট যেটা 4% পর্যন্ত যে রেট, সেই অ্যাকাউন্টগুলো আমরা ট্রানজ্যাকশান শুরু করেছি। সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত আমরা আপাতত দিচ্ছি। আজকে থেকেই সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যাংক হয়ে গেছি। তো সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যে আমানত বিমার টাকা সেটা ছাড় করতে শুরু করেছে। টাকাটা আমাদের হাতে আসলেই আগামী রোববার থেকে ইনশাল্লাহ পরিশোধ শুরু হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে স্বাভাবিক লেনদেনের মধ্য দিয়ে অচল অবস্থার নিরসন হয়েছে। গ্রাহকের আমানত এ ব্যাংকে সুরক্ষিত, সবাই তাদের টাকা ফেরত পাবেন। যাদের প্রয়োজন টাকা উত্তোলনের সুযোগ পেয়েছে। এখন একটা কথা যে একসাথে অনেক লোক চলে আসলে একটা চাপ পড়ে, অনেক সময় সার্ভারও স্লো হয়ে যায় এগুলো, কিন্তু তার অর্থই না আজকে যারা টাকা উত্তোলন করার প্রয়োজন ছিল পারেনি তারা আর পারবে না, কালকে তারা তুলবে। মেয়াদি ও স্থায়ী আমানত ফেরতের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ঘন কুয়াশা, হিমেল হাওয়া এবং হাড় কাঁপানো শীতে জবুথবু সারা দেশ। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 7.8 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়, রাজশাহী, দিনাজপুর, যশোর সহ কয়েক জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। 15 জেলায় তাপমাত্রার পারদ নেমেছে 10 ডিগ্রির নিচে। তীব্র শীতে স্থবির জনজীবন। নিদারুণ কষ্টে দিন পার করছেন হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ। কনকনে ঠান্ডায়
খেতে কাজ করতে বেগ পেতে হচ্ছে চাষিদের। শীতের সাথে পাল্লা দিয়ে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপও। আক্রান্তদের বেশিরভাগই শিশু। শীত হোক আর যা হোক, অনেক শীত পড়েছে, তারপরেও শীতের ভিতরে বের হতে হয় এবং কাজ করতে হয়। ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, সবাই নিয়ে বাঁচার জন্য সকালে বের হতে, তাও লোকজন নাই। ইরানের ক্রমেই সহিংস হয়ে উঠছে সরকার বিরোধী বিক্ষোভ। আন্দোলনের চতুর্থ দিনেও দেশটির বিভিন্ন শহরে পুলিশের সাথে সংঘাতে জড়িয়েছে বিক্ষোভকারীরা। ফার্স প্রদেশে একটি সরকারি ভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টাও চালায় একদল ব্যক্তি। এই ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। এদিকে বিক্ষোভে এক যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তা অস্বীকার করেছে ইরান সরকার। জীবনযাত্রায় লাগামহীন ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত রোববার থেকে ইরান জুড়ে চলছে এই বিক্ষোভ। গেট ভেঙে গভর্নরের অফিসে ঢোকার চেষ্টা বিক্ষোভকারীদের। এই দৃশ্য ইরানের ফার্স প্রদেশে। এ সময় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে, যাতে আহত হয়েছে 3 পুলিশ। সরকারি স্থাপনায় হামলার জেরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ। নাশকতার অভিযোগে আটক করা হয়েছে 4 বিক্ষোভকারীকে। বুধবার ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ সহিংসতার খবর পাওয়া গেছে। গত 3 বছরের মধ্যে এটি ইরানের সবচেয়ে বড় বিক্ষোভ। চরম মূল্যস্ফীতির প্রতিবাদে রোববার শুরু হওয়া ব্যবসায়ীদের এই বিক্ষোভ কর্মসূচি ছড়িয়ে পড়েছে ইরান জুড়ে। জীবনযাপনের লাগামহীন ব্যয় বৃদ্ধির অভিযোগে এতে এখন যোগ দিয়েছে ছাত্র জনতা। এক বিক্ষোভকারী নিহত হওয়ার খবর ছড়িয়েছে কয়েকটি পশ্চিমা গণমাধ্যম, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ইরান সরকার। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিযোগ, অর্থনৈতিক চাপ তৈরির মাধ্যমে ইরানের সরকার পতনের স্বপ্ন দেখছে পশ্চিমারা। এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমরা একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রয়েছি। এই মুহূর্তে শত্রুরা অর্থনৈতিক চাপ তৈরির মাধ্যমে আমাদের পতন ঘটানোর স্বপ্ন দেখছে। বোমা, যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র দিয়ে আপনি কোনো জাতিকে জয় করতে পারবেন না। আমাদের পরাজিত করতে হলে তাদের আমাদের মুখোমুখি হতে হবে। আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞ, ঐক্যবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকি, তাহলে তাদের পক্ষে ইরানকে নত করা সম্ভব হবে না। এদিকে আন্দোলনের মধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ দিয়েছে তেহরান। সাবেক অর্থমন্ত্রী আব্দুল নাসের হেমাতিকে দেয়া হয়েছে দায়িত্ব। গত সোমবার আন্দোলন শুরুর পর পদত্যাগ করেন আগের গভর্নর। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।